প্রত্যেককে স্বাগত। বিজয় কৃষ্ণনগর তথা কৃষ্ণনগর শিলচরের সদস্য সবার প্রিয় বিজয় আজ থেকে 15 বছর আগে অর্থাৎ 2010 সালে 12 জুলাই আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার উজ্জ্বল উপস্থিতি সূর্যের আলোর মতো সত্য। সূর্য বলতে যেমন আলোর কথা মনে ভেসে ওঠে, ঠিক তেমনি বিজয়দা ছিলেন আলোর শিল্পী। কৃষ্ণনগর শিলচরের প্রায় সূচনা লগ্ন থেকেই বিজয়দার আমৃত্যু সমস্ত নাটকের আলোক নির্মাণ এবং প্রক্ষেপণ করে। শুধু কৃষ্ণনগর শিলচর নয়, কৃষ্ণনগরে সেই সময়কার প্রায় সমস্ত দলেই কম বেশি নাটকের আলো এবং তার প্রক্ষেপণ করে। কৃষ্ণনগর নাট্যচক্রের ইতিহাসে আলোর দিশারি আলোক শিল্পী বিজয়দার নাম ছিল ভাস্বর। আজ 12 জুলাই 2025 কৃষ্ণনগর শিলচরের অন্য ভবনে বিজয়দার স্মরণের এক সভা আয়োজন করা হয়েছে। আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিজয়দার ভাই দীপঙ্কর সিং। আমি দীপঙ্করকে ডেকে নেব মঞ্চে বিজয়দার প্রতিকৃতিতে মাল্যদানের জন্য। ধন্যবাদ বাবুকে। আসুন আমরা যারা যে সমস্ত নাট্যপ্রেমী মানুষরা এখানে এসেছি তাদেরকে প্রত্যেকে অনুরোধ করবো একে একে বিজয়দার প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে তার শ্রদ্ধা জানানোর জন্য। সাহায্য করবে আমি অনুরোধ করবো প্রত্যেকে একটু পুষ্প অর্ঘ দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে অনেক নাট্যকর্মীরা এসেছেন, নাট্য মানুষেরা এসেছেন, মোদী মানুষ, তারা প্রত্যেকে একদম পর্যন্ত যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। অভিনয় না করতে হয়, কেমন করে নিজেকে লুকিয়ে ফেলতে হয় অভিনয় চরিত্রের আড়ালে, নিজেকে অত প্রকাশ করতে নেই। শঙ্খ ঘোষ বলবেন আত্মবিহীন আত্মপ্রকাশ শিখতে হবে। আত্মপ্রকাশই করবে কিন্তু আত্মকে সরিয়ে রেখে আত্মপ্রকাশ করতে হবে। এটা ভয়ঙ্কর শক্ত। ছোটবেলায় সেই পাড়ার একটা তাকে যখন বলা হচ্ছে সেই কারের কাছে এসে বলছে ডিরেক্টর তো মন্তু, ও যা বলছে বলুন, আমি আমার যা করার করে দেবো। আমি তোকে মাঝখানে থামাই একটুখানি এই ব্যাপারে আমার ঘটনা শেয়ার করি। আমাদের রাজারহাটে একটি অ্যামেচার গ্রুপ যাত্রা করছে, তো ভুবনদা ডায়লগ বলতে পারছে না, ভুবনদার ডায়লগ কাটা হচ্ছে। ডিরেক্টর কাটছে, ভুবনদা একটা লাঠি হাতে দাঁড়িয়ে ছিল, তারপর কাটতেছে আমার ও তুমি তোমার যা করার করো, যা বলার আমি স্টেজে বলবো। আমার মনে পড়ে গেল বল এরা বলা বলে ওই সংঘাতের জায়গা থেকে ওইখান থেকে শুরু হয়। কিন্তু যখন আমাদের ছোট ডিরেক্টর ছোট অভিনেতা তখন আমাদের ইগো এত বড় থাকে, ওর কথা আমি মানবো কেন? ও ডিরেক্টর, ও কটা নাটক ডিরেক্ট করে, একটা নাটকও ডিরেক্ট করতে পারে। কিন্তু আমি দেখেছি গৌতম মুখার্জিকে আমি যখন ডিরেক্ট করছি অনন্ত যাত্রাতে, গৌতম দা তখন আমাদের কাছে উত্তম হয়। সৌভিকের গৌতম দা আপনারা সবাই জানেন, বাংলা নাটকের উত্তম কুমার করি হবে গৌতম দাকে দেখে কত দল তৈরি হয়েছে। গৌতম দা কিন্তু আমাকে জিজ্ঞেস করে, কৌশিক আমি কি এখানে একটা হ্যাঁ বলবো? আমি তুই জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ বলো। না না তুই ডিরেক্টর। এটা একটা অ্যাটিটিউড। আর উল্টো দিকে আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, আমি কলকাতায় নাটক করতে গেছি, সেখানে একজন বিখ্যাত অভিনেতা অভিনয় করছেন,
আমি তাকে কোনো অপমান করতে চাইছি না, কিন্তু অ্যাটিটিউডের জায়গা থেকে যিনি ডিরেক্ট করছেন তিনি অতটা নামি না, কিন্তু অভিনেতা যথেষ্ট না। তার সঙ্গে আরো সিরিয়ালের লোক টোক আছে, তার সঙ্গে আমিও আছি। কিভাবে যেন আমাকে তারা নিয়ে নাটক করবে, গিরিশ কার্নারের নাটক হবে বলি, ডিরেক্টর বলছে আমি গান চাইছি না, আর অভিনেতা বলছে আমি গান গাইবো। ডিরেক্টর বলছে আমার গান লাগবে না এখানে, অভিনেতা বলছে এখানে গান লাগবে, আপনি বুঝতে পারছেন না, এখানে গান দিলেই ভালো হবে, ভালো তো সুর দাও। সেই নাটকটা একটা শো হয়ে বন্ধ হয়ে যায় ডিরেক্টর অভিনেতার সংঘাতের জায়গা থেকে। কোনটা কাম্য? আমার মনে হয় ডিরেক্টর আর অ্যাক্টরের মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট কাজ করে, ভয়ঙ্কর রকম একটা ভরসার জায়গা, ভয়ঙ্কর একটা বিশ্বাসের জায়গা খুব জরুরি। আমি যার কাছে ডিরেকশনে কাজ করতে যাই সে আমার থেকে জুনিয়র হতে পারে, কমা হতে পারে। আমি যখন অ্যাক্টর, আমি নিজে কিন্তু অভিনয় করতে গেলে দেখেছি আমি অন্য ডিরেক্টরের কাছে খুব ডিরেক্টরস অ্যাক্টর, আমি একটা বাইরের কথা বলি না, আমি ডিরেকশন দিতে যাই না, আমি নিজে ডিরেক্ট, আমার ভেতরে মুখ চুল করি, এখানে এরকম করলে হতো, কিন্তু আমি চুপ করে ওটা আমার এটিকেটের বাইরে করে। আমি এখানে অভিনয় করতে এসেছি। আবার আমি যখন ডিরেক্টর তখন আমি চাই আমার অ্যাক্টররা কন্ট্রিবিউট করুন। এখন এমনও হয় যে আমি কম্পোজিশনও করি, মানে এখন লাস্ট আমি ডানা করেছি বুদ্ধকে নিয়ে, বুদ্ধ ভয়ঙ্কর ক্রিয়েটিভ আর্টিস্ট, আমার খুব প্রিয় অভিনেতা। ডানার অনেক সিন হয়েছে আমি কোনো কম্পোজিশন করিনি। কেমন করে বলবে করবে তো দূরের কথা, আগে যেমন ছোটবেলা করে দেখিয়ে দিতাম এরকম ঘুরে কথা, তো বহু বছর আমি সেটা করি না, আমি বসে থেকে একটা চেয়ারে ওয়েট করতে পারি। তো আমার মনে হয় ডিরেক্টর সে যে অপেক্ষা করতে পারে কখন অভিনেতা জ্বলে উঠবে তার জন্য, কিন্তু তাকে অভিনেতা হতে হবে। যদি অভিনেতা না হয়, একটা ইগোইস্ট হয়, তাহলে তার জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। তখন ডিরেক্টরও গেল, অভিনেতাও গেল, নাটকও গেল, এটা বলে থামলাম। কৌশিকের সঙ্গে সর্বত্র এক কথা, আগে এটা বলে আমি আরো একলা করে কাজ করি চৈতন্য মুখে, তো ও বলতে পারে আমি কতটা প্রয়োগ করেছি, অভিজ্ঞতা হয়েছে। এটা তো মানে বক্তা হিসেবে বলার সমস্ত বিষয় এক কথা আমার বলার থাকে না, বেঁচে গেলাম। না আমার আমার যে মানে কবিতা যেখান থেকে বললেন আর কি, কম বেশি অভিজ্ঞতা এরকম হয়েছে। ধরুন আমি যেভাবে ব্যাপারটাকে দেখার চেষ্টা করেছি, যখন এই এরকম বলতে হবে বা এরকম ব্যাপারটা, আমি কোনো নেম ড্রপ করছি না, কিন্তু এটা সেই ছোটবেলা থেকে শুনছি আসলে যে কোনো থিয়েটার সংক্রান্ত সেমিনার হলে বড় বড় নাম চলে আসে, সেরকম টানতে চাইছিল। আমারও যে খুব বিরাট ওই সম্বন্ধে পড়াশোনা আছে সেটাও এটা বিনয় না, সত্য। কিন্তু কোনো একটা ইয়েতেই বেশ কিছুদিন ধরে থিয়েটার করার সূত্রে কেউ একজন বলেছিলেন এরকম স্থানীয় একটি কথা, যে আমরা শিল্পের মধ্য দিয়ে নিজেকে ভালোবাসছি নাকি নিজের মধ্য দিয়ে শিল্পকে ভালোবাসছি, কোনটা একটা বেশি। উল্টোটা হয়, শিল্পের মধ্য দিয়ে নিজেকে ভালোবাসছি তাহলে মানুষ মেগালোম্যানিয়া করে, এবং সেখানে যখন আত্মবিশ্বাস আত্মপ্রচার এই দুটো যে মাঝখানে যে সীমারেখা আছে সেটা মুছতে মুছতে তখন একটা মানুষ যেটা বলছে ইগোইস্ট হয়ে। এবং এরকম প্রচুর থিয়েটারের মানুষের সঙ্গে জানাশোনা আছে, মানে সেরকম মানুষ যেটা পালিয়ে আসতে ইচ্ছা হয়, পালিয়ে আসি ব্যাপারটা, যারা বলেন যে আমারটাই শ্রেষ্ঠ, এটা সবচেয়ে ভালো হলো বিষয়টা, এরকমটা হয়নি কখনো। কিন্তু আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি ভীষণ সংশয়াত্মক মানুষ, মানে যেটা হলো সেটা হলো কিছু, মানে সেটা কি আদৌ কিছু হলো, ব্যাপারটা অনেকদিন হওয়ার পরেও মনে হলো যে কিছু হলো, বা আমি যেটা করতে পারছি সেটা কিছু হলো। কৌশিকের সঙ্গে এসে এক নাটকে করা, মানে এটা জীবনের, আমার থিয়েটার জীবনের অন্যতম একটি মুখ্য ঘটনা, যে কৌশিকদা এবং এই যারা বসে আছে তাদের সঙ্গে সত্যি বক্তৃতা দেওয়ার কিছু নেই, গল্প করার মতোই, খুব কাছের মানুষজন তাদের সঙ্গে কথা বলা। কৌশিকদা হয়তো এর আগে বিভিন্ন ভাবে শুনেছি, কিন্তু কৌশিকদা যেভাবে ঢুকিয়ে দিয়েছে এবং যেভাবে বিশ্বাস করতে শুরু করেছি সেটা একজন বিভ্রম করতে গিয়েছে। উনি বলছে অ্যাক্টিংটা কিভাবে হবে, কৌশিকদা তখন ওরকম করতো যে কিছু কম্পোজিশন দেখিয়ে দিয়েছেন আমাদের, তুই কর ওই তারা বলতে পারবে, ওই ছেড়ে দিল, যা করার পর এবার কি করবে তোমরা বুঝবে। এবার কৌশিকদা ওয়েট করছেন, যেটা রাখতে চাইছেন একটা গ্র্যান্ড ডিজাইন, তো একটা কোথাও থাকি, সেই গ্র্যান্ড ডিজাইনের মধ্যে যেটা ফিট করছে সেটাকে কৌশিকদা রাখছেন, ডিরেক্টর রাখছেন, যেটা ফিট করছে না, বলছে ওনাকে কিছু করার চেষ্টা করা, ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় যদি সংঘাতটা বাদে ওখান থেকে যদি এটা ধরে নেওয়া হয় যে অভিনেতা, ওই কার কথা ছিল এরকম একটা কথা, যে আমরা প্রত্যেকে অন্যের স্বপ্নে বাঁচি, অভিনেতা যদি শুধুমাত্র ডিরেক্টরের স্বপ্নে বাঁচে, সংঘাত তো তখন কিছু। অভিনেতা ডিরেক্টর যদি শুধু আদেশ দিতে থাকেন তখন সংঘাত শুরু। ডিরেক্টর যদি উপদেশ দেয়, ডিরেক্টর যদি সামনে একটা হ্যারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে থাকেন, মানে আমি ভীষণ ডিরেক্টর আর্টিস্ট, আমার ওখানে যাওয়া মানে আমি
আমার সমস্ত জুতো খোলার মতন চৌকাটের বাইরে আমি আমার সমস্ত ইগো ছেড়ে আমি ওখানটায়। তিনি যত বড়ই হন, যত ছোটই হন, বয়সে বা জ্ঞানে বা অভিজ্ঞতা সমস্ত, আমার কাজ অভিনেতা তো আসলে খণ্ডচিত্র দেখতে পারে, ডিরেক্টর ওই গ্র্যান্ড ডিজাইনটা দেখতে পারে, আলটিমেটলি কি হবে বিষয়। অভিনেতা হিসেবে আমি যদি পরামর্শ একটা বড় বিরাট একটা মলার চরিত্র করছি, সেখানেও আমি যারা খণ্ডচিত্র দেখতে পাবো, আমি পুরোটা দেখতে পাবো। সেই কারণে ডিরেক্টরের উপরে সম্পূর্ণ নির্ভর করা ছাড়া আমার উপায়, এটা টেকনিক্যাল পয়েন্ট, উপায় নেইটা সত্যি সত্যি, কিন্তু সে উপায় নেই, উপায় না থাকাটাকে মন থেকে মেনে নেওয়াটা, সেটা আসে হচ্ছে ওই ডিরেক্টরকে। কি ডিরেক্টর ওই ঘটনা করে দিচ্ছে, এখান থেকে হাঁটি 3 পা হাঁটি 45 ডিগ্রি কোণ করে, 4 পা হাঁটি 90 ডিগ্রিতে ছুঁয়ে যাচ্ছে। তিনি কি এতটাই ওই জিনিসটা চাইছেন, নাকি তিনি আসলে এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিতে চাইছেন যেখানটায় সমস্ত কিছু দিয়ে, সেট দিয়ে, লাইট দিয়ে, ব্যবহার দিয়ে, এবং মহলার মাঝখানের আড্ডাগুলো দিয়ে, আড্ডার মধ্যে আলোচিত হওয়া বিষয়গুলো দিয়ে তিনি আসলে এমন একটা পরিস্থিতি করেন। পরিস্থিতির সঙ্গে থাকতে বেশ কিছু কাজ বিভিন্ন বডি, এছাড়া পরিস্থিতিটাকে ওই সময় পাওয়া যায়নি, কারণ মাঝখানে ঢুকেছে আমি রক্ত করে 2খানা শো, 22 আগস্টে 2খানা শো, সেখানে পরিস্থিতিটা একদিনই পেয়েছি পরিস্থিতিটাকে, যেহেতু মাঝখানে একটু শুরু হয়েছে ব্যাপারটা। কিন্তু আমি এটা ফলো করেছি ব্যাপারটা এবং সেটা শেখার চেষ্টা করেছি। এই পরিস্থিতিটা শূন্য হয়ে এসে দাঁড়ালাম নির্দেশক হিসাবে, অভিনেতা বলে শূন্য হয়ে দাঁড়াও এবং চলো একসঙ্গে সেই শূন্য থেকে কিছু একটা সৃষ্টি করি। কিভাবে হয় মানে জানি না, আমি একটা অভিজ্ঞতা বলতে পারি। ধরুন মানে নির্দেশক কি করেন, ওই বিখ্যাত গানটা টেস্টের বেচারা নাট্যকার কোথায় থাকে, হলিউড সেই বেচারা ডিরেক্টর কোথায় থাকে, আমি একটা উদাহরণ ওরকমটা একটা তো আছে, যে ওই মরি নাই আমি রামের গানে পড়িয়াছি যে আমি সফল হচ্ছি। আমরা কোনো যুদ্ধ হচ্ছে, রাবণ কিছুতেই মরবে না, রাবণটা রামায়ণ তো হবে না, ডামরাই ফেলে দিল, পর্দা পড়ে গেল, রাবণ মুখ বাড়িয়ে হচ্ছে মরি নাই আমি রামের গানে পড়িয়াছি আমি যে সফল হচ্ছি। আমি ইগোইস্ট মেঘালয় নিয়ে করি, আমাদের গ্র্যান্ড ডিজাইনটা আমরা হলো মানে খুব আমার নির্দেশকের জীবন খুব সামান্য লাগে, কিছু কাজ করে সেখানে ঘুরতে গিয়ে এরকম একটা ব্যাপার দেখি যে আমরা হলো এরকম ব্যাপারটা সত্যি সত্যি গ্র্যান্ড ডিজাইন যদি না নড়ে, আমি যেটা ভেবে গেলাম বা ওই মুহূর্তে ভাবার চেষ্টা করলাম, তার চেয়ে উন্নত কোনো ভাবনা এলো, সেটা মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই। গ্র্যান্ড ডিজাইনটা যতক্ষণ পর্যন্ত ডিস্টার্ব না হচ্ছে। কিন্তু মেগালোম্যানিয়াক এবং ইকুয়েস্ট অভিনেতা যেটা পড়ে, সেটা হচ্ছে ওই হাততালি পাওয়ার লোভে ড্র্যাগ করতে থাকে, ডায়লগ ঢোকাতে এমনি তার হওয়ার ক্যারেক্টার শুরু থেকে শেষ পর্যন্তই আছে, তারপরও তার 1.5 ঘন্টা তো ঢোকায়, তার 2 ঘন্টাই চাই, 1 পাতা ডায়লগ হবে না, 1.5 পাতা ডায়লগ। এটা হয়েছে তখন বেচারা ডিরেক্টর কোথায়, মানে আরো 10 বছর বা 15 বছর পরে যদি একটা জায়গায় যায়, তখন হয়তো হয় না, ওরকম একটা নাটক করে বন্ধের নাটক আমি করবো না, আমি আমার ওইটা বলারও ক্ষমতা নেই। বেচারা ডিরেক্টর কোথায় থাকে, গালে হাত দিয়া বসিয়া ভাবতে থাকে, এমনটা তো আমি চাই না। সংঘাতটা শুরু হয় ওখান, কিন্তু আমার মনে হয় এই যে শেষ পর্যন্ত মানে সংঘাত, সমন্বয়, সৃষ্টি, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিসের মতো একটা ব্যাপার আর কি। আমি বলছি যে ক্রিয়েটিভ আর্টিস্ট, যে ক্রিয়েটিভ অভিনেতা, তিনি যদি ডিরেক্টরের অ্যান্টিথিসিস নাও দেন, অ্যান্টিথিসিস দিলেও হতে পারে, সেটা কবিতার মতো যদি ডিরেক্টর থাকে, তিনি মেনে নিলেন ওরকম ব্যাপারটা, উচিত কথা যদি পাওয়া যায় কবিতার মতো ডিরেক্টর, সেটা আলাদা ব্যাপার। আমি বলছি অ্যান্টিথিসিসে যাওয়া দরকার, যদি একটা অন্যতর থিসিস দেন যে এরকমের পরিবর্তে যদি এরকম একটা, সেটা যে ডিরেক্টর মানেন এবং যে অভিনেতা করতে পারেন, তাদের সঙ্গে সংস্পর্শে যে সিনথেসিসটা তৈরি হয়, সেইটা আসলে ওই আলটিমেট সৃষ্টির দিকে নিয়ে এটাই কমপ্লিট, তাহলেই উনি একটা ভালো কিছু হতে পারে এবং অভাবিত কিছু ম্যাজিক তৈরি হতে পারে, যেটা ডিরেক্টর ভাবেনি, অভিনেতা উভয় তো ভেবে একটা কিছু তৈরি হতে পারে। রাত্রিকে প্রশ্ন করবো না, আবার কৌশিকের দিকে চলে যাবে ঠিকঠাক। আমি সুশান্ত জায়গায় তোর জায়গা থেকে তুই বল, কারণ তুই নিজে লিখছিস, ডিরেকশন দিচ্ছিস এবং মূল চরিত্র করছিস অনেক ক্ষেত্রে। আসলে যে জায়গাটা সুদীপ্ত ছাড়লো, যে অভিনেতা সে আসলে কি করতে চাইছে আর ডিরেক্টর কি চাইছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ডিরেক্টরের হাতে ঘোড়া কিন্তু অভিনেতা, ডিরেক্টর তো মঞ্চে থাকবে না। আমরা যত বিরোধী বলি না কেন, পারস্পরিক যত বিরোধী বলি না কেন, আলটিমেট ঘোড়া কিন্তু অভিনেতা।
তাই ডিরেক্টরের প্রথম কাজই হচ্ছে তার অভিনেতাদের কত ক্রিয়েটিভ করে তোলা যায়। মানে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসাবে প্রথম চাইবো আমার অ্যাক্টররা কতটা ক্রিয়েটিভ, কত নিজের যে কাজটা সেই কাজটাকে সে কত গভীরভাবে ভাবছে এবং সেটাকে প্রকাশ ভঙ্গি তৈরি করার চেষ্টা করছে, কি ভেবে এগোচ্ছে। কিন্তু এই ভাবতে গিয়ে অন্তত আমরা যারা মফস্বলে কাজ করি বা এরকম, তাদের দু ধরনের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আমাদের সংযোগ। একদল আছে তুমি যেভাবে বলে দেবে আমি সেভাবেই করবো, তার বাইরে 1 ইঞ্চি এগোবো না, এটা আছে। অর্থাৎ সে ভাবছে নতুন করে ভাবছে, তখন ডিরেক্টরকে ভাবতে আমি কাজটা বার করার জন্য ওকে এইভাবে রান করি। এটা যেমন সত্যি, আর একরকম অ্যাকশন আমি ভাবছি যে কাস্ট বলো বা গল্পটা বলো, যদি স্টোরি লাইন বলি, স্টোরি লাইনটা হওয়ার পরেই সে কিন্তু মাথার মধ্যে ভাবনা শুরু এই যে হতে পারে তার মানে সে কিন্তু একটা পরবাস্তবতা নিজের মধ্যে রচনা করছে যে কি হতে পারে। আবার ওদিকে ডিরেক্টর সেও কিন্তু একটা ভেবে আসছে, যতই সে একটা ওপেন পেজ দিয়ে দিক না কেন, তার কিন্তু একটা ওভারঅল স্ট্রাকচার কম বেশি ভাবনা আছে, যে ভাবতে আমার অভিনেতারা তৈরি হয়ে এখানে আসবে, কাজ করবে, কিন্তু নির্দেশকের মাথায় কম বেশি একটা কিন্তু গ্রাফ রেডি করা আছে। এইবার জার্নিটা হতে থাকছে, জার্নিটা হতে হতে তাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট আসে। এই অ্যাডজাস্টমেন্টের আগে কিন্তু সংঘাতের প্রশ্ন কিন্তু তখনই যখন অভিনেতা সৃষ্টিশীল। অর্থাৎ আমি এটাকে একদম খারাপ ভাবে দেখছি, আমার মনে হচ্ছে এইটা কিন্তু একটা ভালো পারফরমেন্স তৈরির জন্য এই সংঘাতটা আবশ্যিক। সংঘাত যদি না ঘটে তাহলে সেইখানে অভিনেতারা স্ট্যাটিক, সে ভাবছে, বারবার ভাবছে। সেই সংঘাত কখনো সংক্ষিপ্ত হতে পারে, কখনো দীর্ঘ হতে পারে, কখনো গভীর হতে পারে, ঝগড়ায় পর্যবসিত হতে পারে, দীর্ঘ ঝগড়া হতে পারে, কিন্তু সেই দ্বন্দ্বটা আসবে, একটু হলেও দ্বন্দ্ব আসবে, এবং সেই দ্বন্দ্বটা কিন্তু নাট্যের পক্ষে শুভ হবে। আর ঠিক এইখানে নির্দেশক অভিনেতাকে দুজনকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, পরস্পরের প্রতি সহনশীল হতে হবে, এবং মূল নির্মাণের প্রতি দায়বদ্ধ হতে হবে। এটা আমি খুব গুরুত্ব সহকারে বলছি, মূল নির্মাণের প্রতি দায়বদ্ধ। অর্থাৎ আমরা যে সামগ্রিক প্রোডাকশনটা তৈরি করতে যাচ্ছি সেটার প্রতি কি আমি দায়বদ্ধ থাকছি। সুদীপ্তর কথায়, কৌশিকের কথায় মাঝে মাঝে ছোট ছোট প্রশ্নগুলো এসে গেছে। আমি অ্যাজ এ অ্যাক্টর কি চাইছি, বলছিলাম আমি যে আমার এই খোলসটা চাইছি, সেই খোলসটাকে দান করতে চাইছি, না যে চরিত্রটা আমি নির্মাণ করতে চাইছি, আমার শিল্প, সেই চরিত্রটার কথা। যে মুহূর্তে আমি ওই নির্মাণটার কথা ভাবছি তখন কিন্তু আমার এই অস্তিত্ব বা সত্তাটাকে আমি ভুলে যাবো। তখন কিন্তু হাততালির প্রশ্ন আসবে না, তখন প্রশ্ন আসবে না আমি কে, গলার তুলে জিজ্ঞেস করার প্রশ্ন আসবে না, ভাই কেমন দেখলে, কজন হাততালি দিল, কোনো প্রশ্নই তখন আসবে না। তখন সে ধ্যানস্থ হয়ে যাবে তার শিল্পের প্রতি। আর সেই ধ্যানস্থ অবস্থা কিন্তু ওই শিল্পের নির্মাণে একটা অনন্য ভূমিকা ধারণ করবে সেই শিল্পী বা অভিনেতা। এবং আমার মনে হয় নির্দেশক সেই অবস্থার কথা ভাবি কখন আমার শিল্পী ওই জায়গাটায় গিয়ে পৌঁছবে। আমি যে উদাহরণ হিসেবে বলি, আমি তখন মনীষা দলে ওদের বসু সেন করা সম্ভবত কৌশিক চান, তো বসু সেন করা দেখেছি ওদেরটা ঠিক এই দু ধরনের একটা জানি। হ্যাঁ, একদিকে বসু সেন করার জন্য দাঁড়িয়ে তখন রবীন্দ্রনাথ থেকে পাশ করে এখন টাটকা তাজা ছেলে গিয়ে পৌঁছেছে, সদ্য রবীন্দ্রনাথ পাশ করে গিয়েছে, দাঁড়িয়ে করছে কর্ণের চরিত্র। আর ওদিকে আর এক দল পেয়েছি যারা মানে আমি সেই অর্থে চরিত্র নির্মাণ করতে একটু অদক্ষ। তো সেই নির্মাণ করতে গিয়ে আমাকে একদিকে যেমন ওদেরকে সেই কোরিওগ্রাফি বসিয়ে পুতুল বসানোর মতো বসিয়ে দিতে হয়েছে। দাঁড়িয়ে একদিন বললো যে আচ্ছা আপনি আমাকে আপনি বলছেন না কেন, আমি তুমি তো ঠিকই করছো তোমার যে মুহূর্তে আমার মনে হয় তোমার বাবা দরকার, সারা নাট্য নির্মাণে দাঁড়িয়ে তোমার কোথাও একটি শব্দ করিনি এবং দাঁড়িয়ে অসাধারণ নির্মাণ করেছে। আসলে এই ধ্যানস্থ শিল্পীর জন্য অপেক্ষা করে বসে থাকে নির্দেশক, আমার চাই ওইটা তোমার ধ্যান নির্মাণ করবে আমার স্বপ্ন। আসলে নির্দেশকের অবস্থান কোথায়? সত্যি যদি বলি, নাট্যকার নাটক তৈরি করেছে, অভিনেতা মঞ্চ অভিনয় করবে, নির্দেশক মাঝখানে দুটো ভূমিকা, একটা হচ্ছে সে কিভাবে নির্মাণ করবে সেই ডিজাইনটা, আর অন্যদিকে ম্যানেজার, দুটো মিলে একটা নির্দেশকের ভূমিকা যাচ্ছে। শুধু এই দ্বন্দ্ব কিন্তু নির্দেশকের সঙ্গে অভিনেতার নয়, অভিনেতার সঙ্গে অভিনেতার দ্বন্দ্ব হবে।
দুজন অভিনেতা ভাবছে, দুজনের সঙ্গে যে সমীকরণ তৈরি হচ্ছে, আমি এই কারণ চাইছি, আমি রিটার্ন চাইছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের হামজাদ তৈরি করতে গিয়ে আমরা দেখছিলাম কুন্তলার মুখরের সঙ্গে যখনই ওরা দুজন রিহার্সাল করতে আসে, খুব দুজনের মধ্যে দ্বন্দ্ব বাজছে। আমি বসে বসে দেখছি দুজন দ্বন্দ্ব করে ঝগড়া চলে যায়, ঝগড়া চলে যায়। সেই ঝগড়া আসলে দুজন চাইছে সেট সেট হতে, আমি এইটা চাইছি, তুই এটা আমাকে দিলে, তুই এটা চাইছি, আমি তুই এটা দিই। এই যতক্ষণ না দেওয়া নেওয়ার জায়গাটা একটা জায়গায় আসছে, ততক্ষণ যে ডিসস্যাটিসফ্যাকশন ওদের মধ্যে কাজ করছে, সেই ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু একটা নির্মাণের মূল সূত্র ওদের কাছে। ওরা আসলে ওইখানে চরিত্রে নিজেকে আবিষ্কার করতে যাচ্ছে, এবং এইটা বোধহয় একটা অভিনেতার কাছে খুব নির্দেশকরা এই স্বপ্নের অপেক্ষাতেই তাকে খুঁজতে কখন এই নির্মাণ হয়। আর খুব মজার একটা ঘটনা বলে এই ঘটনার কথা শেষ করি। দুজন অভিনেতা কি করতে পারে, আবু হোসেন চৌধুরী বিখ্যাত যাত্রা শিল্পী, আমাদের সন্ধ্যা সিনিয়র যারা আছেন অনেকে চিনবেন। আবু হোসেন চৌধুরী একটি যাত্রায় অভিনয় করছে, যাত্রায় তো ইরাম হয় কত নাম্বারের রোল, কতগুলো তার ডায়ালগ আছে, এই বিশেষে সেটা সিলেক্ট হয় যে এত নম্বর রোল। তো বাবুদাকে যেটা দেওয়া হয়েছে সেটা একটু কম সংলাপ। বাবুদার মৃত্যু দৃশ্য রবীন্দ্রভবনে অভিনয় হচ্ছে, বাবুদা ভাবছেন এত তাড়াতাড়ি মঞ্চ থেকে মরে যাবো, তো সে যতবার তাকে গুলি করে সেই গুলি তার লাগে না, সে ছিটকে ছিটকে যায়, পরে 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 মঞ্চ থেকে রসটায়ামের উপর থেকে নেমে আসে, এইসব করতে করতে পুলকদার আলো পিছনে ছিল, কেনে পায়ে লেগে পড়ে গেল। হ্যাঁ, পড়ে যাওয়ার পর অবশ্য তখন তার পত্নী পড়ে গেছে, মৃত্যু হবেই। বললো সরুদা তখন বেঁচে, সরুদা বললেন লাইটে পাওয়া দিয়া মৃত্যু পেল। এখন এইটাও রাত্রিটাকে জানতে চাইবে এই বিষয়টা নিয়ে। রাত্রিটাকে আসবো। রাত্রি অন্য নির্দেশকের কাছে কাজ করার অভিজ্ঞতা কিছু আছে বোধহয়, কিছুটা আছে, আর মুখ্যত কৌশিকের কাছে কাজ করা। আমি একটু অন্যভাবে জানতে চাইবো যে অন্য নির্দেশক এবং কৌশিক দুই নির্দেশকের কাছে কাজ করতে গিয়ে মানসিক সংঘাত কোথায় তৈরি হয়েছে কিনা, বা হলে সেটা কি করে ট্যাকল